আজ বসছে সংসদের বাজেট অধিবেশন। কাল উত্থাপন টেলিকমিউনিকেশন ও ভীষণ খাতে আলাদা বরাদ্দের দাবি ব্যবসায়ীদের। ঢাকায় মেট্রো রেলের দ্বিতীয় কোচের সেট, রাস্তা ভালো না থাকায় জেটি থেকে খালাসের প্রক্রিয়া ব্যাহত। 2 মাসের মধ্যে আনুষ্ঠানিক ট্রায়াল রানের পরিকল্পনা। স্থলবন্দর দিয়ে ভারতীয় চালকদের অবাধ যাতায়াত, সংক্রমণ বাড়ায় আতঙ্কে সীমান্ত জেলার বাসিন্দারা। 20 দেশের ওপর থেকে বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের। ঘূর্ণিঝড় ইয়াসে ভোলার চরাঞ্চলে ভেসে গেছে কয়েক হাজার গরু মহিষ, মারা গেছে শত শত। নিম্নাঞ্চল লোনা পানিতে তলিয়ে থাকায় গোখাদ্যের সংকট। এবং পাটের আঁশ থেকে অ্যান্টিবায়োটিক আবিষ্কার বাংলাদেশের গবেষকদের। কাজ করবে রোগের বিরুদ্ধে লড়াইয়ে, মিলেছে সফলতার প্রমাণ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করবেন আগামীকাল বিকেলে। করোনাকালে সামাজিক যোগাযোগ থেকে দাপ্তরিক কাজকর্ম, কেনাকাটা, আর্থিক লেনদেন সবই চলছে মুঠোফোন কিংবা ইন্টারনেটে। আসছে বাজেটে মুঠোফোনে কথা বলায় কিংবা ইন্টারনেট ব্যবহারে খরচ কমবে কি? এ নিয়ে গ্রাহকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। খাত সংশ্লিষ্টরা বলছেন, মহামারীতে অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে টেলিকম সেবা। তাই মুঠোফোন আর ইন্টারনেট যন্ত্রাংশে কর ছাড় চান সেবাদাতারা। শুভ খানের রিপোর্ট। 2015 সালের জুন পর্যন্ত মুঠোফোন ব্যবহারে শুধু 15% ভ্যাট দিতেন গ্রাহকরা। তবে 2015-16 অর্থ বছরের বাজেটে প্রথমবার মুঠোফোন ব্যবহারে 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এরপর থেকে হোক কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহার, প্রতি বছর কর বাড়ছেই। সবশেষ করোনার মধ্যেই চলতি অর্থ বছরে সম্পূরক শুল্ক বাড়িয়ে 15% করা হয়। মাঝে যোগ হয়েছে 1% সারচার্জ। সব মিলিয়ে মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33 টাকা 25 পয়সা এবং ডাটা ব্যবহারে প্রায় 22 টাকা কর দিতে হয় 17 কোটি গ্রাহককে। 200 টাকা চার্জ রয়েছে সিম কার্ডে। করোনা মহামারীর মধ্যে ঘরে বসে যে সেবা দিতে চাই, সেই সেবা দিতে হলে আমার এই সম্পর্ক শুল্ক 15% থেকে কমিয়ে 5% কিভাবে আনা যায়। 40 থেকে 45% হারে কর্পোরেট কর দেয় মুঠোফোন সেবাদাতারাও। এতে বিনিয়োগ কমছে বলে দাবি অপারেটরদের। গ্র্যাজুয়ালি এই 40টাকে 25% লেভেল আনতে হবে। যদি না আনে, শেয়ারহোল্ডারদের জন্য এই ধরনের মার্কেটে ইনভেস্ট করা উড বি ডিফিকাল্ট। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেশে প্রায় 2500 ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দিয়েছে সরকার। তবে বাড়তি করের কারণে সেবায় ঘটছে বিঘ্ন। প্রান্তিক পর্যায়ে একটা ফাইবার অপটিক্স মোডেম দরকার পড়ে। সেই ফাইবার অপটিক্স মোডেমে এখনো 56%, 55%-এর মতন ট্যাক্স এবং আদার্স ডিউটিগুলি আছে। বর্তমানে দেশে 13টি প্রতিষ্ঠান চাহিদার প্রায় 80% মুঠোফোন উৎপাদন করছে। মহামারীতে টিকে থাকতে দাবি উঠেছে কর অব্যাহতির সময় বাড়ানোর। যে ভ্যাট অব্যাহতি বা ট্যাক্স অব্যাহতির যে সুবিধা, এটা আরো মিনিমাম 3 বছর এইভাবে কন্টিনিউ করতে হবে। ব্যবসায়ী কিংবা সেবাদাতা দিন শেষে সব করের বোঝা চাপছে জনগণের কাঁধে। অন্তত মহামারীর সময়ে তাই কর ছাড়ের আহ্বান বিশ্লেষকদের। আইসিটি খাতে সরকার বলে দিক যে আমি আগামী 3 বছর এগুলোর উপরে কোনো কর আরোপ করব না। তার মাধ্যমে তারা কিন্তু চমৎকার একটা নেটওয়ার্ক তারা তৈরি করতে পারবে। সংশ্লিষ্টদের মতে বর্তমানে জিডিপিতে টেলিকম খাতের অবদান প্রায় 7%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনার আঘাতে বিপর্যস্ত দেশের এভিয়েশন খাত। টিকে থাকতে আসন্ন বাজেটে আগামী 2 বছরের জন্য বিমানবন্দরের সব ধরনের চার্জ মওকুফ করার পাশাপাশি যন্ত্রাংশ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চায় বিমান সংস্থাগুলো। এছাড়া বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম নির্ধারণ এবং পরিচালন ব্যয় মেটাতে স্বল্প সুদের ঋণ চায় এয়ারলাইন্সগুলো। হাজেরা শিরুর রিপোর্ট। করোনার প্রথম ঢেউয়ের ক্ষতি কাটিয়ে না উঠতেই দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সংকটে পড়ে দেশীয় বিমান পরিবহন খাত।
এমন প্রতিকূল অবস্থায় কঠিন হয়ে পড়েছে টিকে থাকার লড়াই। করোনায় সীমিত আকারে ফ্লাইট চলায় ব্যাপক লোকসানে পড়েছে এয়ারলাইন্সগুলো। অধিকাংশ উড়োজাহাজ অলস বসে থাকলেও ঋণের সুদ, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয় মেটাতে গিয়ে বাড়ছে দায় দেনা। অস্তিত্ব বাঁচাতে আসন্ন বাজেটে শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক রুটেও কমপক্ষে 2 বছরের জন্য সব এভিয়েশন চার্জ মওকুফ এবং উড়োজাহাজের যন্ত্রাংশ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চান বিমান সংস্থার কর্ণধাররা। আমার এয়ারলাইনের ব্যাপারে বলতে পারি, 2 থেকে 250 কোটি টাকার দেনার মধ্যে আমরা পড়ে গেছি। এই সংকট থেকে উত্তরণ করতে হয়, আমাদের ফাইন্যান্সিয়াল প্যাকেজ দিতে হবে, স্বল্প সুদে ব্যাংক থেকে যেন আমরা ঋণ পাই। আমাদের অপারেশনাল কস্টের প্রায় 30% হলো স্পেয়ার পার্টসের পিছনে খরচ হয়ে যায়। ট্যাক্স গাইড অনুযায়ী শূন্য শুল্কে যেন আমরা আমাদের যন্ত্রাংশ সার্ভ করতে পারি। 2 বছর আপনি যেটা ল্যান্ডিং পার্কিং চার্জেস, তারপরে আপনার রেন্টাল, এগুলি তো সব বন্ধই ছিল প্রায়, এবং ওটা মওকুফ করা হোক অ্যাটলিস্ট 2 বছরের জন্য। এয়ারলাইন্সগুলোকে টিকিয়ে রাখতে উড়োজাহাজের জ্বালানির ওপর অতিরিক্ত কর প্রত্যাহার এবং অ্যারোনটিক্যাল চার্জ সহনীয় করার তাগিদ দিলেন বিশ্লেষকরা। এভিয়েশন ফুয়েলের দাম অন্যান্য অনেক দেশের তুলনায় বেশি, দাম কমানোর ব্যাপারটাও কিন্তু আমার মনে হয় অ্যাক্টিভ কনসিডারেশনে থাকলে সেটা এয়ারলাইন ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। আর বিমান সংস্থাগুলোর ক্ষতির কথা বিবেচনা করে চার্জে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে বলে জানালেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। নীতিগতভাবে আমরা আলোচনা করেছি এবং বিবেচনায় নিয়েছি যে তাদের যে ক্ষতিটা বিবেচনা করে ভবিষ্যতে যদি কোনো ছাড় দেওয়া সম্ভব হয় আমরা ওইটা চেষ্টা করব। বর্তমানে দেশের বিমান পরিবহন ব্যবসার 70% বিদেশি এয়ারলাইন্সের দখলে। সংশ্লিষ্টদের মতে নীতি সহায়তা না পেলে রুগ্ন হয়ে পড়বে দেশি বিমান পরিবহন খাত। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাস্তা ভালো না থাকায় জেটি থেকে মেট্রো রেলের 2য় কোচের সেট খালাসের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর দিয়াবাড়িতে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাশেদ। ফয়সাল, এই মেট্রো রেলের 2য় কোচটি গতকালকে এই দিয়াবাড়ির জেটিতে নোঙর করলেও এখন কিন্তু সেটি খালাস করা সম্ভব হচ্ছে না। আমরা যদ্দূর জানতে পেরেছিলাম যে আজকে সকাল 8টা থেকে শুরু হওয়ার কথা, সেই অনুযায়ী আমরা এখানে এসেছি। এখানে যে দলটি আসলে এই খালাস প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত তাদেরকেও আমরা দেখছি সকালবেলা ঠিক তার প্রস্তুতি নিয়ে, ঠিক যখনই এই তাদের যে এই লিফটিং যে ক্রেনটি আছে সেটিতে আসলে যে উপরে তোলার এই যে 6টি কোচ এসেছে, 2টি যে আলাদা আলাদা বিশেষ কার্গোতে, সেই কার্গো থেকে তোলার প্রক্রিয়া যখন শুরু করবে তখনই আসলে লরিটি এসেছে, এবং যে লরিটিতে করে এই দিয়াবাড়ি ডিপোতে নেওয়া হবে তখন জানা গেল যে রাস্তা দিয়ে আসলে এই যে এখান থেকে যে রাস্তা দিয়ে ডিপো পর্যন্ত নেওয়া হবে এই কোচগুলোকে, সেই রাস্তাটি চলাচলের একদমই উপযুক্ত নয়। অর্থাৎ গত কয়েকদিনের ভারী বৃষ্টি বা বেশ কিছুদিন ধরে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে তার প্রভাবে পুরো রাস্তাগুলোই আসলে বলতে গেলে চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। বিশেষ করে এই ধরনের একটি সংবেদনশীল জিনিস নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই, যে কারণে আসলে বন্ধ রয়েছে। এবং এরপরই মূলত আসলে যদি বলি 8টা পরে অর্থাৎ 9টার পরে কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের টনক নড়েছে যে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন, এবং এরপরে তারা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে। আমরা যতটুকু জেনেছি এই মুহূর্তে সেই রাস্তা সংস্কারের কাজ চলছে, যদিও প্রথমে একবার মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছিল যে তারা আজকে হয়তোবা সেই রাস্তা সংস্কারের কাজ করে আজকে আবার যে এখানে খালাসের কাজ সেটি হয়তো সম্ভব না। তারপরে কিছুক্ষণ আগে তারা আবার জানিয়েছে যে কিছুক্ষণ অপেক্ষা করে হয়তোবা 12টা পরে বা 12টা নাগাদ একটা সিদ্ধান্ত জানা যাবে যে আজকে এই পুরো রাস্তা চলাচলের উপযুক্ত করা যাবে কিনা। তবে এখান থেকে বাইরে থেকে যতটুকু বোঝা যায় রাস্তায় যে পরিমাণ গর্ত বা পানি জমে আছে তাতে আসলে একদিনে সংস্কার করেই সেটা চলাচলের উপযুক্ত করা যাবে কিনা বা দুই এক ঘন্টায় করা যাবে কিনা সেটি নিয়েও সন্দেহান আছে। তো আমরা অপেক্ষা করছি, দেখি কর্তৃপক্ষ কখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তবে যতটুকু ধারণা করা হচ্ছে আজকে বোধহয় এই খালাস প্রক্রিয়া শুরু করা যাবে না। তো ফয়সাল, এই ছিল আমার কাছ থেকে দেওয়ার মতো তথ্য। সহকর্মী রাশেদ লিমন সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর দিয়াবাড়ি থেকে। বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে 20টি দেশের ওপর থেকে বিধি নিষেধ প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ভারত, নেপাল সহ 11টি দেশ থেকে যাত্রী আসতে পারবেন না, আর 6টি দেশ থেকে আসা যাত্রীদের নিজ খরচে
14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মানতে হবে। আগামী 4 জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। গত 1 মে থেকে 39 দেশের সঙ্গে বিমান চলাচলে বিধিনিষেধ জারি করে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কিন্তু করোনা পরিস্থিতির পরিবর্তিত অবস্থায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বেবিচক। সবশেষ জারি করা প্রজ্ঞাপনে আকাশপথে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সাইপ্রাস, ইরান, ওমান, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়ার ওপর থেকে। সব মিলিয়ে 20 দেশের ওপর থেকে বিমান চলাচলে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে 11 দেশ থেকে এখনও আকাশপথে কোনো যাত্রী আসতে পারবেন না। দেশগুলো হলো আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ ও টোব্যাগো এবং উরুগুয়ে। তবে গত 15 দিনের মধ্যে ওইসব দেশ ভ্রমণ করছেন এমন বাংলাদেশি 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের শর্তে দেশে ফিরতে পারবেন। মঙ্গলবার বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত সার্কুলারে এ তথ্য জানানো হয়। এছাড়া বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস থেকে আসা যাত্রীদের মানতে হবে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। কুয়েত এবং ওমান থেকে আসলে 3 দিনের প্রাতিষ্ঠানিক ও 11 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিধিনিষেধের মধ্যে থাকা 19 দেশ ছাড়া বিশ্বের অন্য যে কোনো দেশ থেকে আসা আকাশপথে যাত্রীদের 14 দিনের কঠোর হোম কোয়ারেন্টাইন মানতে হবে বলে নির্দেশনা রয়েছে বেবিচকের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সীমান্তের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এ অবস্থায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছেন ভারতীয় ট্রাক চালক ও সহযোগীরা। তাদের অবাধ চলাচলের শঙ্কিত স্থানীয়রা। এই মুহূর্তে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাপি, মধ্যে রয়েছে তাদের কোনো করোনা পরীক্ষা করা হয় না, তাদেরকে করোনা টেস্টের কোনো রিপোর্ট নিয়ে আসে না। তারা মাস্ক ছাড়াই অবাধে ঘোরাফেরা করছে। বন্দরের ভিতরে বাইরে বিভিন্ন দোকানে বসে তারা সকলের সাথে বলে মিশে চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে। এই পরিস্থিতি দেখে স্থানীয় জনপ্রতিনিধি, সিএনডি কর্মচারী সবাই উদ্বিগ্নতার মধ্যে এখানে দিন কাটাচ্ছে। একই সাথে আপনাকে একটু জানিয়ে রাখি, সাতক্ষীরায় গত 24 ঘন্টার মধ্যে 2 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে। এছাড়াও গত 24 ঘন্টায় 93 জন টেস্টের মধ্যে 29 জনকে করোনা পজিটিভ পাওয়া গেছে, যার মধ্যে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হসপিটাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে 12 জন রোগী করোনা পজিটিভ হয়েছে। সব মিলিয়ে সাতক্ষীরার যে করোনা সংক্রমণের হার 42-এ রয়েছে এখন। তবে যে হারে বাড়তেছে সর্বমহলে এত উদ্বিগ্নতা, তার মধ্য দিয়ে এই প্রশাসনিক তৎপরতা তেমন দেখা যাচ্ছে না। বিশেষ করে ভোমরা বন্দরে এতটুকু প্রশাসনিক তৎপরতা নেই বললেই চলে। অভিযোগ এখানকার স্থানীয় প্রতিনিধি, তারা বলতে চায় এখানে যদি প্রশাসন কঠোর হস্তের এই স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে পদক্ষেপ না নেয়, তাহলে একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে ভোমরা বন্দর সহ সাতক্ষীরায়। এই সাতক্ষীরায় সীমান্ত এলাকা দিয়ে অনেক ভারত থেকে লোক আসে অবৈধ পথে। সে ব্যাপারে অবশ্য আমাদেরকে 33 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানিয়েছে যে এখানে সীমান্তে টহল জোরদার করা হয়েছে, অনেক পয়েন্ট বাড়ানো হয়েছে, যার কারণে এখানে আমরা অবৈধ পথে আসা যাওয়াটা বন্ধ করার চেষ্টা করছি। সব মিলিয়ে আজকে পর্যন্ত 1648 জন করোনা পজিটিভ হয়েছে সাতক্ষীরায়। এই ছিল ফয়সাল সাতক্ষীরার সর্বশেষ ভোমরা বন্দরের পরিস্থিতি। সহকর্মী মমতাজ আহমেদ বাপি সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে ভোলার চরাঞ্চল থেকে ভেসে যাওয়া কয়েক হাজার গরু মহিষ এখনও নিখোঁজ রয়েছে। মারা গেছে শত শত। নানা অসুখে আবার দেখা দিয়েছে গরু মহিষের মড়কও। আর টানা 1 সপ্তাহ নিম্নাঞ্চল লোনা পানিতে তলিয়ে থাকায় দেখা দিয়েছে গোখাদ্য ও মিঠা পানির চরম সংকট। অথচ তেমন কোনো তৎপরতা নেই প্রাণী সম্পদ বিভাগের। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট।
ঘূর্ণিঝড় ইয়াস আসার 2 দিন আগে থেকেই সাগরের নোনা পানিতে চর কুকরিমুকরি, ঢালচর, চর নিজাম, কলাতলি চর সহ নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও গবাদি পশুর চারণভূমি 6 থেকে 7 ফুট পানিতে তলিয়ে যায়। প্রবল জোয়ারে চরের প্রায় 5,000 পশু ভেসে যায়। প্লাবন কমলেও ভোগান্তি কমেনি চরবাসীর। খাদ্য সংকটে নোনা পানি খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে গরু মহিষ, অথচ দেখভাল করার কেউ নেই। আসুকা পানি উঠে গেছে, আমরা বন্যার মধ্যে ডুবাই ডবাই আইয়া কিল্লার ফুটছি। নোনা পানি খেলে তরকা, বাদলা, এই সমস্ত গলা ফাঁসি, এই সমস্ত রোগ দেখা দেয়। প্রাণী সম্পদ অফিসের কোনো তৎপরতা নাই। প্রাণী সম্পদ অফিস থেকে কোনো লোক আসে নাই। সপ্তাহ পেরিয়ে গেলেও ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে পারেনি জেলা প্রাণী সম্পদ বিভাগ। সরেজমিনে না গিয়ে অফিসে বসে ক্ষয়ক্ষতির নামমাত্র তালিকা করারও অভিযোগ রয়েছে। অনেক কৃষকরা তাদের প্রাণীগুলো মারা যাচ্ছে। প্রাণী সম্পদ কর্মকর্তা গতকালকে আমাকে বলছে যে আজকে তারা ঢালচর যাবে। ঘাস বনের উপরে যে পলি পড়ছে, গরু মহিষ এখন কোনো ঘাস পাইতেছে না, এই আছে এক সমস্যা। দ্বিতীয়ত লবণ পানির কারণে গরু মহিষ রোগ আক্রান্ত হয়ে যেতেছে। উপজেলা কর্মকর্তা নোনা পানি ও খাদ্যের কারণে নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে উল্লেখ করলেও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ক্যামেরার সামনে কথা না বলে বিষয়টি এড়িয়ে যান। স্বাদু পানির অভাবে আমাদের গরু মহিষের বা অন্যান্য গবাদি পশুর ডায়রিয়া রোগ দেখা দিচ্ছে। আমাদের মেডিকেল টিম সর্বত্র কাজ করতেছে। এখানে সমস্যা ছিল না, মূলত ভ্রাম্যমাণ কাজে কনফিডেন্স একটু পাওয়া যাবে এবং আমরা সবগুলো বলেছি যাদের গরু মহিষ বেশি গেছে বা মারা গেছে তারা অফিসে এসে রিপোর্ট করতে হবে বা আমাদেরকে টেলিফোন জানাইতে হবে। যেগুলো জানাইছে সেগুলো আমরা রেফার করে আমরা নথি। প্রাণী সম্পদ বিভাগ প্রাথমিকভাবে 1,54,54,000 টাকার ক্ষতি নিরূপণ করেছে। আর জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে 3,900 একর চারণভূমি। সময় সংবাদ, ভোলা। দিনাজপুরে লিচুর বাজারের বেচাকেনা জমজমাট হলেও দাম চড়া। চাহিদা অনুযায়ী আমদানি কম, ক্রেতারা দ্বিগুণ দাম দিয়ে লিচু কিনছেন। এই মুহূর্তে জেলার বড় মাঠ লিচুর বাজারে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। দুলাল। ফয়সল, দিনাজপুরের লিচুর কদর সারা দেশে রয়েছে। চাহিদার তুলনায় এবার স্বাদ এবং সাধ্যের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে ফলন বিপর্যয়। এই মুহূর্তে আমি দিনাজপুর বড় মাঠে দেশের সর্ববৃহৎ লিচুর বাজারে রয়েছি। এখানে সকাল থেকে কেনা বেচা জমজমাট। তবে লিচুর যে দাম এবং চাহিদা, সে চাহিদা অনুযায়ী এবার লিচুর ফলন অনেক কম হয়েছে। বিশেষ করে আপনার আজকের যে বাজার, এই বাজারে আপনার মাদ্রাজি লিচু যেটি আছে সেটি প্রায় শেষের দিকে। এখন বেদানা, চায়না এবং হাড়িয়া লিচুটা বাজারে এসেছে। এই লিচু হচ্ছে প্রতি শ বিক্রি হচ্ছে 500 থেকে 900 টাকা। আর চায়না লিচু আপনার 600 থেকে 900 টাকা। হাড়িয়া লিচু বিক্রি হচ্ছে আপনার প্রতি শ 400 থেকে আপনার 600 টাকা। তো এইখানে যে বিষয়টা আপনাকে বলতে চাই যে লিচুর যে এবার বাজার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলেছিলেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে এবার 50% লিচু কিন্তু উৎপাদন হয়নি। বিশেষ করে বোম্বে লিচু কিন্তু আমরা এবার দেখছি না। তারপরেও এখানে বিভিন্ন জেলা থেকে পাইকাররা এই লিচু কিনে নিয়ে বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন এবং আমরা এই বাজারে দেখেছি যে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিন্তু লিচু কিনে নিয়ে যাচ্ছেন। তবে সাধারণ মানুষ, যারা সাধারণ ক্রেতা, তাদের হাতের নাগালের বাইরে তারা কিন্তু লিচু আপনার কিনতে তেমন পারছেন না। তারপরেও দিনাজপুরের লিচুর যে বাজার, এই বাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে প্রায় 400 কোটি টাকা এখানে আপনার আর্থিক লেনদেন হয়ে থাকে এবং এই ব্যবসার সঙ্গে বাগান মালিক, কৃষক, আপনার পরিবহন শ্রমিক থেকে শুরু করে প্রায় কয়েক হাজার আপনার ব্যবসায়ী এবং এই লিচুর সঙ্গে তারা জড়িত রয়েছে এবং দিনাজপুরে এই লিচু আপনার একটা অর্থকরী ফসল হিসেবে দেখা দিয়েছে। তো দিনাজপুরের বড় মাঠে লিচুর বাজার থেকে আমার সর্বশেষ এই ছিল। ফয়সল। সহকর্মী গোলাম নবী দুলাল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন দিনাজপুরের বড় মাঠ লিচুর বাজার থেকে। 2 দিনের ব্যবধানে নাটোরের পাইকারি বাজারে কেজিতে 18 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। ব্যবসায়ীরা বলছেন আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের দাম বেড়েছে। এতে কৃষকরা লাভবান হলেও অসন্তুষ্ট সাধারণ ক্রেতারা।
নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গত রোববার পর্যন্ত নাটোরের পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৩৭ টাকায় বিক্রি করেন কৃষকরা। বুধবার তা লাফিয়ে উঠেছে ৫৫ টাকায়। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চলতি বছরের ১২ এপ্রিল কৃষি বিপণন অধিদপ্তর প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা নির্ধারণ করে দেয়, কিন্তু ১.৫ মাসেও তা কার্যকর না হওয়ায় কৃষকরা হতাশ। অবশ্য দাম বাড়ায় লাভবান কৃষক। বর্তমান দর অব্যাহত থাকলে পেঁয়াজ চাষে কৃষকরা আরও আগ্রহী হবেন। গত দাম ছিল ওটাতে লোকসান ছিল, এখন যে দাম আছে এই দামে আমার একটু লসটা পূরণ হচ্ছে। ২,২২০-২১০০ নিলে আমার কোনো রকম খরচটা উঠবে আর কি। ব্যবসায়ীরা বলছেন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের চাহিদা বেড়েছে, ফলে দামের এই ঊর্ধ্বগতি। চাহিদা দ্বিগুণ হওয়ার কারণে মালটাও আমাদের দ্বিগুণ দিতে হচ্ছে। বাহিরের পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে, এই কারণে বাংলাদেশের পেঁয়াজ দিয়ে দেশটা চালান লাগিচ্ছে, এই জন্য একটু দাম বাড়িয়ে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নাটোরে ৪,৮০০ হেক্টর জমিতে প্রায় ৮০,০০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা গত বছরের চেয়ে ১৮,০০০ মেট্রিক টন বেশি। সময় সংবাদ, নাটোর। নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ। দরও কমেছে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন লকডাউনের কারণে বিদেশে মাছ রপ্তানি বন্ধ থাকায় কমেছে দাম, তবে ন্যায্য দর না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন মাছ চাষিরা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। ভোর হতেই জেলার আশপাশ থেকে সান্তার বাইপাস আড়তে তোলা হয় মাছ, আর সেই থেকেই পাইকারদের হাঁক ডাকে সরব হয়ে ওঠে আড়ত। গেল কদিনের প্রতিকূল আবহাওয়া কাটিয়ে বুধবার থেকে এসব আড়তে বেড়েছে দেশীয় মাছের সরবরাহ, তবে সরবরাহ বাড়লেও নেই দূরের পাইকার। স্থানীয় ব্যাপারীরা সেই সুযোগে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা কম দরে কিনছেন মাছ, তবে দফায় দফায় দর পড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছে। মাছের প্রচুর আমদানি হয়েছে, বাজারে মাছের দাম অনেক কম। আগে কানস মাগুর বেচি ৪০০-৫০০ টাকা কেজি, এখন বেচতেছি ১৭০-৮০ টাকা কেজি। বাজারে মাছ চলতেছে না, হয়তো ক্রেতারা এখানে কিনতেছে ১২০ টাকা বা ১৩০ টাকা, সেখানে বিক্রি করতেছে ১০০ টাকা। করোনার কারণে দেশের বাইরে মাছ রপ্তানি বন্ধ থাকায় এবার দর অনেকটা বেশি কমেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। মহামারীর কারণে বাংলাদেশ থেকে যে মাছগুলো বিদেশে যাইতো সে মাছগুলো যায় না যাওয়ার কারণে আরো ধস নামছে। স্থানীয় মৎস্য অফিস জানায় নওগাঁয় ১৮,০০০ নিবন্ধিত চাষি বছরে ৭৬,৮৮৪ মেট্রিক টন মাছ উৎপাদন করে থাকেন। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। মুন্সিগঞ্জে সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ আলু পৌঁছে যাচ্ছে। বাজারে পড়ে গেছে আলুর দামও। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন আলু উৎপাদনের শীর্ষ এ জেলার কৃষকেরা। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঘরে মাচা করে রাখা আলুর গোলা খুলতেই বেরিয়ে আসছে পচা আলু। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার চর সটপটি গ্রামের ইব্রাহিম মোল্লার গোলায় প্রায় ২,০০০ মন আলু সংরক্ষণ করেন। এর মধ্যে ১৫০০ মন আলুই পচে গেছে। চাঙ্গারি ভর্তি করে এখন আলু ফেলে দেওয়া হচ্ছে। একই অবস্থা গ্রামটির অন্য সব আলুর গোলারও। এমন বিপদে কৃষি বিভাগ নেয়নি কোনো খোঁজখবর। এমনিতেই হিমাগারের বাইরের আলুর দাম কম, তার উপর আলু পচে লোকসানের পরিমাণ বাড়ছে। এতে চরম আতঙ্কে আলু চাষিরা। সম্পূর্ণ আলু আমার পচে গেছে, তারপর আমি আলু কি করবো? এই আলু আমি গরু রেখা হয়েছি, ফোন করতে গিয়ে আমরা আলু আমার পচে গেছে গা। ২,০০০-এর মধ্যে ২০০ মনও নাই। আমাদের আলু মলু পচে গেছে গা। কৃষি অফিসার কখনো কোনো সময় আমরা দেখিও নাই, এলাকার মধ্যে আসেও না, কোনো আমরা সাজেশন পাই না। সরকারের কাছে আমরা এই ক্ষতিপূরণের দাবি করি। আলুর কেজি প্রতি উৎপাদন খরচ গড়ে ১২.৫ টাকা, আর বর্তমান পাইকারি দর ১০ থেকে ১১ টাকা। আমাদের আলুটা একটু লেটে উঠেছে, আর উত্তরবঙ্গের আলুটা একটু আগাম উঠেছে। আর কোয়ালিটিগত দিক দিয়েও বৃষ্টি কম হওয়ার কারণে মুন্সিগঞ্জের আলুর কিন্তু অন্য বারের তুলনায় কোয়ালিটি একটু কম হয়েছে। আমাদের আলুর সমস্যা যাতে সমাধান হয়, আমাদের কৃষি মন্ত্রণালয়, কৃষি বিভাগ এটা নিয়ে আলাপ আলোচনা করতেছে। দ্রুত একটা আলু কেনার ব্যবস্থা এবং আলু সংরক্ষণের ব্যবস্থা করা হবে। জেলার আলু সংরক্ষণের হিমাগারগুলোর ধারণ ক্ষমতা প্রায় ৫.৫ লাখ মেট্রিক টন। হিমাগারে সংরক্ষণ করার অভাবে অধিকাংশ আলুই ছিল বাইরে, আর এর বড় একটি অংশ এইভাবে সংরক্ষণ করতে গিয়ে পচে গেছে। মুন্সিগঞ্জের চর সটপটি এলাকা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে সুস্বাদু আনার ফল বাগান। ফুল আর ফলে ভরে গেছে বাগানের গাছগুলো। পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় দেশজুড়ে এ ফলের ব্যাপক কদর রয়েছে। আনার চাষ লাভজনক হলেও বেশ ব্যয়বহুল।
চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2.5 বছর আগে চুয়াডাঙ্গার সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের কৃষি উদ্যোক্তা মোকাররম হোসেন বাণিজ্যিকভাবে আনার বাগান গড়ে তোলেন। 5 বিঘা জমিতে দেশের মধ্যে বৃহত্তম আনার বাগান এটি। বাগানে রয়েছে 800 গাছ। গাছ লাগানোর 2.5 বছর পর থেকে ফুল ধরতে শুরু করে। ফুল আসার অল্প দিনেই আনার ফলে পরিণত হয়। পুষ্টি সমৃদ্ধ হওয়ায় বছর জুড়ে এ ফলের চাহিদা রয়েছে বাজারে। বছরে 2 থেকে 3 বার ফল সংগ্রহ করা যায়। প্রতিটি গাছ থেকে 2 বারে 55 কেজি ফল পাওয়া যাবে। ঢাকা, চট্টগ্রাম, সাভার সহ বিভিন্ন জেলায় আনারের চাহিদা রয়েছে। প্রতি কেজি আনার 100 থেকে 130 টাকায় বিক্রি হতে পারে বলে আশা করা হচ্ছে। এবছর 25 লাখ টাকার মতো আনার বিক্রির লক্ষ্য উদ্যোক্তার। আমরা এখান থেকে নতুন করে চারা উৎপাদন করছি গুটি গ্রাফটিং করে। আমাদের প্ল্যানিং হচ্ছে এটা সারা বাংলাদেশের 64 জেলাতে ছড়িয়ে দেওয়া। প্রচুর আনার ধরেছে। মোকাররম হোসেন মুকুলের এই বাগান দেখে আমরা গর্বিত। বিভিন্ন জেলায় আবাদটা করা হয়, তাহলে আমাদের ভারত থেকে বা অন্য দেশ থেকে এটা আনতে হবে না। সরকারি সহযোগিতা পেলে দেশব্যাপী ছড়িয়ে দেয়া সম্ভব। আমাদের পরিকল্পনা যে নতুন যুব সমাজকে কৃষিতে অন্তর্ভুক্ত করা বা কৃষির প্রতি আগ্রহী করে তোলা, সেটা আমার মনে হয় আমরা সম্ভব হয়েছে। 5 বিঘা জমির বাগান থেকে এবছর 800 আনার গাছ থেকে ফল পাওয়া যাবে 48,000 কেজি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। সোনালী আঁশ পাটের মাধ্যমে বাংলাদেশ বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে অনেক আগে। এবার মানুষের জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিকও পাওয়া যাবে এই পাটের মধ্যে বসবাসকারী অণুজীব থেকে। পাটের মধ্যে হোমিনিজ নামের এক প্রকার ব্যাকটেরিয়া তার শরীর থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করতে সক্ষম, যা মানুষের শরীরে অন্য ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। আর নতুন এই অ্যান্টিবায়োটিক বর্তমানে বিদ্যমান অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হওয়া রোগের বিরুদ্ধে লড়ে সফল হওয়ার প্রমাণও পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। শাকির আহমেদের রিপোর্ট। 2010 সালে বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম কর্তৃক পাটের জীবন রহস্য উন্মোচনের পর পাট নিয়ে গবেষণায় আরও বেশি জোর দিয়েছেন এদেশের বিজ্ঞানীরা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর হাসিনা খানের নেতৃত্বে একদল গবেষক পাটের মধ্যে খোঁজ পেয়েছেন ভিন্ন এক অণুজীবের, যা থেকে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরি সম্ভব। আমরা জেনমের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা অ্যান্টিবায়োটিক তৈরি করে, আলাদা করছি, পৃথক করছি, তখন দেখছি এটার 5টা আলাদা সংস্করণ এবং প্রত্যেকটাই কার্যকর অণুজীবের গ্রোথটাকে বন্ধ করতে। গবেষক দলের একজন অণুজীব বিশেষজ্ঞ ডক্টর রিয়াজুল ইসলাম, যিনি এই অণুজীবের বৈশিষ্ট্য নিয়ে গবেষণায় হোমিনিস নামের একটি ব্যাকটেরিয়ার সন্ধান পান, আর এই হোমিনিস অন্য ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সক্ষম। এই ডুয়েল মোড অফ অ্যাকশনের কারণে এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলোর কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন হচ্ছে যে একটা সিঙ্গেল মোড অফ অ্যাকশনের এগেনস্টে যদি রেজিস্ট্যান্সি ডেভেলপ করে, আরেকটা মোড অফ অ্যাকশন দিয়ে কিন্তু সে তখন মেরে ফেলতে পারবে। সো খুব ডিফিকাল্ট এই ধরনের অ্যান্টিবায়োটিকের এগেনস্টে আপনার রেজিস্ট্যান্সি ডেভেলপ। গবেষণার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আফতাবউদ্দিন প্রমাণ পান প্রচলিত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়া রোগীর জীবন রক্ষা করতে পারে এই অ্যান্টিবায়োটিক। গবেষকরা নতুন এই অ্যান্টিবায়োটিকের নাম দিয়েছেন হোমিকোরসিন। এটা সিলেক্টিভ, খুবই সিলেক্টিভ। আমাদেরও তো সেল মেমব্রেন আছে, কিন্তু আমাদের সেল মেমব্রেনকে এইভাবে অ্যাটাক করতে পারে না। এই শুধু ব্যাকটেরিয়াকেই, এই ব্যাকটেরিয়া আরেক ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে। গত মে মাসে সায়েন্টিফিক রিপোর্ট জার্নালে সদ্য নজরে আসা এই অ্যান্টিবায়োটিক নিয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ পেয়েছে। 2018 সালে শুরু হওয়া এই গবেষণায় যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কজন শিক্ষার্থী। গবেষণায় সহায়তা করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ বসছে সংসদের বাজেট অধিবেশন। কাল উত্থাপন টেলিকমিউনিকেশন ও এভিয়েশন খাতে আলাদা বরাদ্দের দাবি ব্যবসায়ীদের। ঢাকায় মেট্রো রেলের দ্বিতীয় কোচের সেট রাস্তা ভালো না থাকায় জেটি থেকে খালাসের প্রক্রিয়া ব্যাহত। 2 মাসের মধ্যে আনুষ্ঠানিক ট্রায়াল রানের পরিকল্পনা। এবং স্থলবন্দর দিয়ে ভারতীয় চালকদের অবাধ যাতায়াত, সংক্রমণ বাড়ায় আতঙ্কে সীমান্ত জেলার বাসিন্দারা। 20 দেশের ওপর থেকে বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।